আমি কি বলেছি সেটা একটা ভিডিও আছে, আপনি পুরো ভিডিওটা দেখেন, আউট অফ কনটেক্সট কথা না বলে আপনি পুরো ভিডিওটা দেখে কথা বলেন। এবং আমি যখন কথাটা বলেছি তখন আমি ডিজি ছিলাম না, এবং একটা জায়গায় কথা হচ্ছিল, আলোচনা হচ্ছিল, সেখানে আমার ব্যক্তিগত মত প্রকাশ করেছি। এখন আমাদের অনেকের অনেক রকম মত থাকে। আপনারা সবাই এখানে যারা আছেন, 250 মানুষ হয়তো প্রায় বা 200 মানুষ আছেন, আপনারা সবাই চোখ বন্ধ করে একরকম বাংলাদেশ দেখেন। বিভেদ আছে না, বৈচিত্র্য আছে না, ভিন্নতা আছে না আপনাদের ভেতরে, হ্যাঁ কি না? তো ওই ভিন্নতার জন্য কি আপনাদের একে একে আমার সাথে মেলে না, ওর সাথে মেলে না বলে গলা কাটবেন আপনি? অবশ্যই না। ভিন্নতার জায়গা দেন। আমি কি বলেছি এটা এটা সেন্সেশনাল জায়গা না, কি বলেছি ইন কনটেক্সট পুরো ভিডিওটা আছে, এটা ছাড়া আছে, পুরো ভিডিওটা শোনেন, আমার কথা বলেন। এবং তারপরেও যদি কথা বলতে চান একটু শেষ করি আমরা। আমার কোনো হারাবার কিছু ভয় নাই। আমি মুক্তিযোদ্ধা, গ্রেনেডের ক্লিপ খুলে কিন্তু পকেটে ধরে আমি রাস্তায় ঘুরেছি, যে পারলেই খান সেনাদের বিরুদ্ধে ছুড়ে দেবো ওটা। ফৌজদারহাট ক্যাডেট কলেজের ছাত্র, আমার কিছু হারাবার ভয় নেই, আমি সব কিছু ছেড়ে দিয়েছি নাটকের জন্য। কথা পরিষ্কার? আচ্ছা, একটু অপেক্ষা করেন, তারপরে কি জানতে চান পরিষ্কারভাবে আমাকে বলেন। আর শিল্পকলা একাডেমি আমি সিরিয়াসলি লেখাপড়া করি। আর লেখাপড়া করি মানে আমি জন্ম হয়েছি মুসলমান পরিবারে। আমাকে ছোটবেলা থেকে সালাম দিতে শিখিয়েছে। ছোটবেলা থেকে আমি শিখেছি সালাম দেয়া। আমি সালাম দিয়েছি বাবাকে, আব্বা আমাকে সালাম দিতে শিখেছেন, আমি সবসময় সালাম দিয়েছি। কিন্তু তার মানে এই না আমি কখনো নমস্কার দিতে পারবো না। আমি যখন একজন হিন্দু ভদ্রলোককে দেখেছি, উনি বোঝেন নমস্কার, আমি নমস্কার বলেছি। এবং আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করলাম 89 সালে, তখন আমাকে কিন্তু মানুষ, হিন্দু ছাত্র নমস্কার করেছে, খ্রিস্টান ছাত্র গুড মর্নিং গুড আফটারনুন বলেছে, মুসলমান ছাত্র সালাম দিয়েছে, আমি প্রত্যেকটা উত্তর দিয়েছি। এর জন্য আমার ইমান খর্ব হয় নাই। আমার ইমান আমার কাছে। মূর্তি দেখলে আমার ইমান খর্ব হয় না, বরং আমি সচেতন হই কেন আল্লাহ বেশি গুরুত্বপূর্ণ এই মূর্তির চাইতে। আমি বলি বাহ, আল্লাহর ধারণা সূরা আন-নূর বলছে আল্লাহ আলোর কথা বলছে। এই আলো বিমূর্ত চিন্তাগুলো, আলো, সেখানে মূর্তি, তা মূর্তি মানে কিন্তু সেখানেও মূর্তিটাই হচ্ছে দেবতা না, মূর্তি একটা আকৃতি, যেন আমার মনোযোগটা থাকে। ঠিক বলছি কিনা? আমি যেন নিবদ্ধ করতে পারি আমার মনোযোগ একটা জায়গায়, কিন্তু সেখানে বিমূর্ত চিন্তা আছে, যে এই চিন্তাগুলো শানিত হয়। আমি বলি আল্লাহ, ও বলে দুর্গা, তাহলে কেন পার্থক্য? আমি যখন ছোটোবেলা থেকে বড় হয়েছে, আমার মনে প্রশ্ন জেগেছে, আমি প্রশ্নের জন্য উত্তর খোঁজার জন্য আমি যখন ন্যাশনাল স্কুলের ড্রামায় গেছে, জিজ্ঞেস করেছে আমাকে, আমার বন্ধুরা জিজ্ঞেস করেছে, আচ্ছা তোমরা যখন নামাজ পড়ো তো নামাজের সামনে তো মূর্তি থাকে না, কি করে মনোযোগ রাখো? কথাটা ঠিক। আপনি নিরাকার মূর্তি, নিরাকার আল্লাহ নাই, আপনাকে মনোযোগ রাখতে হবে। আর ইসলাম শব্দটার অর্থ কি? সালাম মানে শান্তি, ইসলাম মানে সম্পূর্ণ আত্মসমর্পণ। আত্মসমর্পণ করছি কার কাছে? মালিকের কাছে, আল্লাহর কাছে। ওই আত্মসমর্পণ আমি একদম মনে আরেকজনের কাছে, মালিকের কাছে আত্মসমর্পণ করে নিজেকে সম্পূর্ণভাবে মাথা নত করছি একজনের সামনে, সেটা হচ্ছে মালিক, নিরাকার মালিক। এই চিন্তাটা একটা বিশেষ চিন্তা, এটা একটা আলাদা ধরনের। এই ফিলসফি আমাকে শেখায় যে সম্পূর্ণ মনোযোগ আনতে। আপনি কি আমার কথা শুনছেন? মনোযোগ আনতে শিখিয়েছে। তো এই জায়গা থেকে আমি যখন পরে 1917 সালে একটা নাটক করলাম রিজওয়ান, শুরুতে ছিল সালাম, এই যে অভিনেতা আছে এখানে, শুরুতে অভিনেতা বলে আসসালামু আলাইকুম। আপনারা জানেন তখন আমাকে প্রশ্ন করা হয়েছিল আমি নাকি জামাত। এটা একটু লিখবেন প্লিজ আপনারা, এটা লিখতে ভুলেন না যারা ভিউজের জন্য কাজ করছেন। তখন আমাকে জামাতি বলেছে। আমি নাটকটা ছিল কাশ্মীরকে নিয়ে, কাশ্মীরি আক্রান্তদেরকে নিয়ে, এবং ওইখানটা আমরা পাহাড়ের কথা বলেছিলাম, বেশি বলার জায়গা ছিল না। তখন আবার কেউ কেউ আমাকে বলেছে, ও তুমি তো ভারতের বিরুদ্ধে কথা বলছো খুব কৌশলে। এটা চালাকি করে একটু মিষ্টি করে হেসে দিয়েছে। বলে আমি যখন এর আগে যখন আমি এরপরে যখন আমি এই করলাম জীবন ও রাজনৈতিক বাস্তবতা করলাম, তখন আবার আমি হয়ে গেলাম কিছু মহলে, এবং তারা বিদগ্ধ নাট্যজন, আপনারা এই ইতিহাস দেখেন না, ওর ভিডিওগুলো এখনো আছে অনলাইন। সেখানে আমাকে বলা হয়েছে আমি নাকি ইতিহাস বিকৃত করেছি ইতিহাস। কেন? কারণ আমি প্রশ্ন করেছি কারা রাজাকার, কারা হারিয়ে গেছে এবং কারা কিভাবে পুনর্বাসিত হয়েছে। ওই পুনর্বাসিত যখন হয়েছে তখন যারা যুদ্ধ করেছে আওয়ামী লীগ, তখন তাদেরকে পুনর্বাসনের সুযোগ করে কেন দিয়েছে? তখন আমি হয়ে গেছি রাজাকার, কিংবা আমি হয়ে গেছি ওইখানে ইতিহাস বিকৃতকারী। এই ইতিহাস বিকৃত করেছি কখন? আমি কখনো জামাতের এজেন্ট হয়ে গেছি, পাকিস্তানের এজেন্ট হয়ে গেছি, ভারতের দালাল হয়ে গেছি। আমি তো নানা সময় আমার ভোল পাল্টাতে থাকি। এখন আপনারা এটাও জানেন না যে এটা আমি তার আগে এখানে 91-92 সালে আমি আরেকটা নাটক করেছিলাম, বিষাদ সিন্ধু।
বিষাদ সিন্ধু কারবালাকে নিয়ে মীর মোশাররফ হোসেনের উপন্যাসের 2-3টা খণ্ড ছিল, 2টা খণ্ড আমরা করেছি এখানে। সেই মীর মোশাররফ যখন হয়েছে, মীর মোশাররফ হোসেনের নাটক যখন করেছে, তখন আমাকে অনেকে বলেছে, মার্কসিস্টরা বলেছে ও জামিল হয়ে গেছে ইসলামপন্থী, মার্কসিস্টরা বলেছে। এবং দলেরই কেউ কেউ সন্দেহ প্রকাশ করেছে জামিল হঠাৎ ইসলামী বিষয় কেন নিয়ে আসে। আবার অন্যদিকে কেউ আমাকে বলেছে যারা ইসলামপন্থী, ও এখানে আল্লাহর কথা বলা হয়েছে। আর আল্লাহর কথা কিভাবে বলা হয়েছে? আল্লাহর কথা বলা হয়েছে বর্ণনা করে। সেই জিনিসটা তাদের কাছে আবার ওখানে ওই নাটকের ছিল, সেটা নিয়ে তাদেরও খুব চিন্তা লেগেছে। তো এইরকম আমি প্রশ্ন উত্থাপন করেছি, নানা সময়ে প্রশ্ন উত্থাপন করেছি, এবং এই বিষয়ে এই উত্তরটা খোঁজার জন্য আমার একটা বই আছে, প্রেইজ অফ নিরঞ্জন, ইসলাম থিয়েটার এট বাংলাদেশ। এখানে ইসলাম কি বলে থিয়েটার কিংবা যে কোনো আর্ট ফর্ম সম্পর্কে, সেটা প্রথম চ্যাপ্টার। এটা একটু পড়ে দেখতে পারেন, মানে অনেক কথা আছে এখানে, এখানে পড়ে দেখবেন। কোরআনের কোট আছে, হাদিসের কোট আছে। আমি কোরআন পড়েছি, আরে বাবা কেন পড়বো না? কোরআন কি নিষিদ্ধ আমার জন্য? বলেন হ্যাঁ কি না বলেন। আমি কোরআন পড়তে পারবো না? অবশ্যই সবার জন্য। আমি আরবি জানি না, আমি ইংরেজিতে পড়েছি, বাংলায় পড়েছি। এখন আপনি যদি কথায় কথা বাড়ে, আপনি যদি মনে করেন 13,000 বছর পুরনো কোরআনের বাণী, ওই ভাষা আপনি বোঝেন আজকে দাঁড়িয়ে, আরবি ভাষা জানলেও আমার একটু সন্দেহ হয়। কারণ আমি বাংলাদেশে 1000 বছর আগে, এটা বিতর্কিত কথা হয়ে যাবে হয়তো, 1000 বছর আগে যে আমাদের বাংলা ভাষায় যে গীত, আমার বাংলা ভাষার যে চর্যা গীত আছে, সেই চর্যা গীতের ভাষাটাই আমি তো বুঝি না। 1000 বছর পুরনো বাংলা আমাদের দেশে। এখন আপনাকে 1000, 1500, 1300 বছর আগেকার ভাষা বুঝবেন, তার জন্য আলেম নিশ্চয়ই আছেন, তারা নিশ্চয়ই বোঝেন, আপনারাও বোঝেন আপনার মতন, আমি বুঝি আমার মতন। এখন একটা কথা হচ্ছে কি, পাকিস্তানি আমি একটা নাটক করতে গেছিলাম, সেটা হচ্ছে গিয়ে 1000 আর এক রাতে। ওই নাটকটা যখন করতে গেছে, আমি হয়ে গেছে পাকিস্তানি এজেন্ট এবং ইসলামের এজেন্ট। ইসলামী আমি বোধহয় এখানে ইসলামী কিছু করে আমাকে ওই তোমাকে কিন্তু আমেরিকার ভিসা দেবে না, কারণ তোমাকে বলবে তুমি হচ্ছে গিয়ে কোনো ইসলামিস্ট এজেন্ট। এখন এত জায়গা, ওইখানে ওই নাটকটা যখন করেছে পাকিস্তানে, অনেকগুলো গল্পের ভিতরে একটা গল্পের ভেতরে যে ঘটনাটা ছিল, এক যুবক কি যুবতী একটা বিপদে পড়ে গেছে, সমস্যায় পড়ে গেছে, সমস্যার উত্তরটা খুঁজছে, গল্পের ভেতরে আছে। উত্তর খুঁজে এক বুজুর্গ মানুষের কাছে, বয়স্ক মানুষের কাছে উত্তরটা চেয়েছে। ওই বয়স্ক মানুষ তাকে বলেছে, বাবা দেখো, আমি যতটুকু কোরআন পড়েছি, আমি যতটুকু হাদিস পড়েছি, আমি যত আইন পড়েছি, তার ভেতর থেকে আমি মনে করি এই। সে একটা ব্যাখ্যা দিল, ব্যাখ্যা দিয়ে বলেছে এটা আমি মনে করি, বাট মালিক নোজ বেস্ট, মালিক সব ভালো জানেন আমার চাইতে। আপনি এই কথাটা বাংলাদেশে কোথাও শুনেছেন? কেউ বলেন আপনারা? আমি মনে করি এইটা পড়েছি আমি কোরআনে, কিন্তু আমি তো ক্ষুদ্র মানব, এটা হচ্ছে আইন, এটা হচ্ছে কোরআন আল্লাহর বাণী, এই আল্লাহর বাণী আল্লাহ সবচেয়ে ভালো জানে। এই কথাটা কেউ বলেছেন আপনারা? কিন্তু এই কথাটা কোথায় পেলাম আমি? এটা আমার কোট না, আমার সৃষ্টি না, এটা আরব্য রজনীর একটা গল্পে এক বুজুর্গ এই কথাটা বলছেন। কোরআন একটা আইনের বিষয় ব্যাখ্যা করে বলছেন, দেখো বাবা, তুমি যে প্রশ্নটা করেছো, এই প্রশ্নে আমি যতটুকু ইসলামে পড়েছি, কোরআন পড়েছি, হাদিস পড়েছি, আমি এইটা বুঝি, আমার মনে হয় এইটা, কিন্তু ইংরেজিতে লেখা আছে বাট আল্লাহ নোজ বেস্ট। তো এইটা একটু মনে রেখেন, আমার মনে কি আছে সেটা আল্লাহ নোজ বেস্ট। আপনি যদি মুসলমান হন, হিন্দু হন, যাই হন, এটা মনে রাখবেন যে আল্লাহ হচ্ছে সর্বশক্তিমান, যারা বিশ্বাস করেন। নাকি ভুল বলছে? আল্লাহ সর্বশক্তিমান, সর্বজ্ঞানী, অতীত ভবিষ্যৎ বর্তমান যা আছেন উনি সব জানেন, আপনি জানেন না। আপনি কি করে জানেন আমার মনে মাথায় কি উদ্দেশ্য আছে? মালিক জানেন। আপনি আপনার কথাটা বলেন জামিল আসলে ধর্মের কথা বলে বিধর্মের কথা বলে, মালিক নোজ বেস্ট, আল্লাহ আমার চাইতে ভালো জানেন, এটা একটু বলেন না, শুনি না আপনার মুখ থেকে। এই যে এটা এখানে হাজার রজনীতে একটা গল্পটা বললাম, যেটা আমার মনে গেঁথে আছে, অথচ এই কথাগুলো বলা আপনাদের মনে না, আপনার ভিউ বাড়ানোর চাইতে আপনারা যদি একবার বলেন লোকটা কি বলেছিল, একটু ভিডিওটা দেখেন আরেকবার, ভিডিওতে কি বলেছে। আমি একটা প্রশ্ন উত্থাপন করেছি, প্রশ্ন। আমি বলেছি ওই হাজার মালভূমির কথা, বাংলাদেশের থিয়েটার কেমন হবে সেটা নিয়ে আলোচনা হচ্ছিল, আমাকে জিজ্ঞেস করেছে। আমি বলেছি বাংলাদেশের থিয়েটার আমি যেটা দেখতে চাই সেটা হচ্ছে সবার মত প্রকাশের অধিকার থাকবে। একজন যদি কেউ এখানে হুজুর, যদি কেউ আমাদের এখানে ওয়াজ মাহফিল করতে চান, ওয়াজ মাহফিলে কথা বলতে পারবেন, এবং যদি কেউ এখানে অন্য কোনো হিন্দু ধর্মাবলম্বী কোনো ধর্মসভা করতে চান কিংবা কোনো কীর্তন করতে চান, করতে পারবেন, নানা ধরনের করতে চাবেন। আমরা প্রশ্ন উত্থাপন করতে চাই, আমরা সংলাপের কথা বলি। এখন সংলাপের কথা বলতে গিয়ে কাল রাতে আমার মনে হলো হঠাৎ, সংলাপ কি, এই কথাটা কিন্তু আপনারা বলছেন না। আমি এই প্রসঙ্গে ফেরত আসবো। কোথায় জেনেছিলাম আমি?
আচ্ছা, এনিওয়ে, সংলাপ কি সেইখানটা প্রশ্নটা আসছে, এবং সেই জায়গা থেকে আমি আরেকটা কথা বলবো। সেখানে আমরা আরেকটা লেখা আছে ওয়াজ মাহফিল সম্পর্কে। আমি পড়াশোনা করে কথা বলি, তো আমার সাথে এই বইটা পড়বেন, এই পত্রিকাটা দেখবেন, এখানে কিছু কথা আছে। এইখানটা এক সময় যখন আপনারা কেউ কথা বলতে সাহস করতেন না, তখন এই যে দেলওয়ার হোসেন সাইদি সাহেবের ছবি, আমি খালি নামটা উল্লেখ করিনি তখন, কিন্তু এই ছবি দিয়ে দিয়েছি। ছবি দিয়ে ওনার একটা ওয়াজে কি বলেছে সেটা নিয়ে আলোচনা আছে। আমি ওয়াজ নিয়ে আলোচনা করেছি, কেন করবো না? এটা আমাদের সংস্কৃতি, এটা আক্রমণ করার জন্য না, পরিষ্কার এটা বোঝার জন্য। তো এইখানে যেটা বলেছি সেটা হচ্ছে যে আমরা কালকে সংলাপের কথা বলছিলাম, এই সংলাপ নিয়ে অনেক কথা হয়েছে। কারণ সংলাপ নিয়ে কথা হয়, বিষয়টা হয়েছে আমি প্রথম সংলাপটা শুনি পাবলিকলি আমাদের যে রাজনৈতিক স্ফিয়ার, সেখানে প্রথমবার যখন আওয়ামী লীগ নির্বাচন, ওই যে বিএনপি যখন পতন হলো দ্বিতীয়বার 96 সালে, ওইখানে পতনের পরে আওয়ামী লীগ অনেক সভা করেছিল। আপনি টেলিভিশনে একটা সভা করেছিলেন, সভা করে এখানে শেখ হাসিনা ওই সময় কিন্তু স্বৈরতন্ত্রী স্বভাব ছিল না, তার অনেক খোলা জায়গা ছিল, নতুন, তখনও কিন্তু ক্ষমতায় আসেনি। সে ওই জায়গায় কথা বলেছিল, এবং শেখ হাসিনা সম্পর্কে আমার কি মতামত মনে করিয়ে দিন বলবো। এখন উনি সেখানে বলেছিলেন সংলাপের কথা, ওই অনুষ্ঠানে সংলাপের কথা বলতে গিয়ে উনি বলছিলেন সবার সাথে সংলাপ চাই। তো তখন থেকেই রাজনৈতিক মহলে সংলাপ একটা কথা চালু হয়ে গেছে। সংলাপ মানে কি? সবার সাথে সবার আলোচনা, মত বিনিময়। সংলাপ বলতে কি বুঝি আমি একটু বলি আপনাকে। আমি সংলাপ শব্দটা ব্যবহার করি পাওলো ফ্রেইরে থেকে নিয়ে। আপনারা যদি কেউ পেডাগজি অফ দ্য অপ্রেসড বইটা পড়ে থাকেন বা একটু দেখবেন পাওলো ফ্রেইরে কি বলছে এখানে। In order to understand the meaning of dialogical practice, we have to put aside the simplistic understanding of dialogue as a mere technique. Dialogue কোনো কৌশল না, এটাকে বাদ দিয়ে চিন্তা করতে হবে। Dialogue does not even represent somewhat a false path that I attempt to elaborate and realize in the sense of evolving ingenuity of the other. On the contrary, dialogue characterizes as epistemic relationship. ডায়ালগ, সংলাপ হচ্ছে একটা জ্ঞান ভিত্তিক, জ্ঞান চর্চার ভিত্তিক সম্পর্ক, epistemic relationship. Thus, in this sense, dialogue is a way of knowing and should never be viewed as a mere tactic. ডায়ালগ একটা কৌশল না, জানার জ্ঞানতাত্ত্বিক ভিত্তি। আর কেন বলেছে ডায়ালগ? শেখ হাসিনা অবশ্যই, এটা লিখবেন ভিউ বাড়াবার জন্য, শেখ হাসিনাকে আমি অবশ্যই চাই বাংলাদেশে আসবে। শেখ হাসিনাকে আমি অবশ্যই চাই যেন তার বিচার হবে। কিন্তু একটা কথা বলেন, বিচার যদি হয় তাকে আত্মপক্ষ সমর্থন করতে দেবেন নাকি দেবেন না? কথা বলেন, এখন আপনারাও বলেন। এই এখন কথা নাই, বিচার আত্মপক্ষ সমর্থনের সুবিধা থাকবে? এই যে কথা বলছে না, এখন কথা বলে না মানুষ, কি থাকতে হবে? রাইট, ওই বিচার আত্মপক্ষ, তার নাইলে বিচার হবে না, এটা ঠিক। ওইখানে যদি আত্মপক্ষ সমর্থনের সুবিধা থাকে, সে যদি আত্মপক্ষ সমর্থন আদালতে করতে পারে, বাইরে না কেন, আমাদের সামনে না কেন? আমরা তাকে তুলোধুনো করব, আমার ইচ্ছা সেইটা। তুলোধুনো করে জিজ্ঞেস করব, আপনার মাথায় কি বুদ্ধি হয়েছিল যে 16 তারিখে আপনি আপনার জনতা লেলিয়ে দিয়েছিলেন ছাত্রদের ওপরে? কি বুদ্ধিতে করেছিলেন? এর যুক্তি কি? জবাব প্লিজ বন্ধ রাখেন তো এখন একটু। আমারও তো ফোন আছে বাপ, আমি ফোনে কথা বলি। না না প্লিজ, আমার অনেক কাজ আছে এখানে, আমি দেখাতে পারি কতগুলো মেয়ের আমার ফোন কল এখানে আসছে। একটু শ্রদ্ধাশীল হন দুই পক্ষেই। আমি ফোন ধরা মানে আমি আপনার প্রতি শ্রদ্ধাশীল হব না। কি কথা বলছিলাম আমি? হ্যাঁ, আমি শেখ হাসিনার কাছে জানতে চাইব আপনার কি বুদ্ধি ছিল যে আপনি 19 তারিখে, 20 তারিখ, আরে 4 তারিখে, 5 তারিখে আপনি এখানে সব সেনাপ্রধানকে ডেকে আপনি বলছেন এখনই সেনাবাহিনী চালা। বুদ্ধিটা কি ছিল আপনার? কি বুদ্ধিতে আপনি এখন আত্মপক্ষ সমর্থন করেন? আমাদেরকে বুঝান, কারণ এখন আপনার পাশে কোনো সৈনিকও নাই আর কোনো পুলিশ নেই। আপনি একা দাঁড়িয়ে আমাদের সামনে পরিষ্কার করে যুক্তি দিয়ে বোঝান কি বুদ্ধিতে আপনি গুলি করেছিলেন, এইটা আমি জানতে চাই। এইটা ডায়ালগ। আমি জ্ঞানতাত্ত্বিক, জানতে বোঝা। সে পাল্টা আমাকে প্রশ্ন করতে পারে আপনি কেন এখানে আত্মসমর্থন করেছেন। আমি বলবো আমি বলেছিলাম 4 তারিখ, আপনারা যদি আমার ওই ভিডিওটা কেউ কোনো সার্কুলেট করেন না, 4 তারিখে বটতলার সামনে অপরাজেয় বাংলায় কিন্তু আমি একটা কথা বলেছিলাম। সে কথাটা ছিল এই সোশ্যাল কন্ট্রাক্ট। সোশ্যাল কন্ট্রাক্ট হচ্ছে দুই পক্ষের একটা চুক্তি, জনগণের সাথে রাষ্ট্রের বা সরকারের একটা চুক্তি। জনগণ ক্ষমতা দেয় সরকারকে এই ভিত্তিতে, এই চুক্তিতে যে সরকার তাদের রক্ষা করবে।
সরকার যদি রক্ষা করতে ব্যর্থ হয় তাহলে জনগণের দাবি অধিকার আছে সরকার উৎখাতের। আমি এই কথা বলেছিলাম, এই কাজী এই অভ্যুত্থান এটা একেবারে আইনসঙ্গত, এটা একেবারে ন্যায্য, এই কথা বলেছিলাম আমি। ন্যায্য অধিকারে জনগণ এখানে বিপ্লব করতে পারে, এটা কোনো অন্যায্য অধিকার না। এই যুক্তিটা আমি তুলে ধরেছিলাম, এই কথাটা কেউ বলেন না। এখানে অনেক ধরনের কথা আসে, অনেক জায়গা, আপনারা খালি খণ্ডিত একটা অংশ শুনে নিয়ে দৌড় দেন, একটু পুরোটা শুনে দেখেন। আমি মনে রেখেন একটু এখানে যে আমি অনেক কাঠখড় পোড়া মানুষ, আর এখানে এটা বলেছিলাম আপনি অনেক জায়গায় অনেক 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 কিছু। এইখানে যেটা ছিল সেটা হচ্ছে এই যে ওয়াজ মাহফিলের উপর একটা আলোচনা। ওয়াজ মাহফিলের দুইটা বৈশিষ্ট্য আমি এখানে আলোচনা করছি, যারা পড়তে পারবেন। তিরিয়ারে বার হয়েছিল, এটা বার হয়েছিল, এটা কোন সালে? এটা ছিল এইখানটা 2006 সালে, 2006 সালের পত্রিকা। আমি দুইটা বৈশিষ্ট্য বলেছিলাম ওয়াজ মাহফিলের কিংবা ইসলামিক পন্থীতে। একদিকে ইসলামপন্থীরা তখন ওয়াজ মাহফিল এবং অন্যান্য জায়গায় নারীদের বিরুদ্ধে কিছু কথা বলেছে, নারী কিছু কিছু করা দরকার, নারীর স্বাধীনতা আমার কাছে মনে হচ্ছে খর্ব করেছে। অন্যদিকে ইসলামপন্থীরা একমাত্র সরব কণ্ঠস্বর ছিল তখন, যারা আমেরিকার বিরুদ্ধে আওয়াজ তুলেছে, বুশের বিরুদ্ধে আওয়াজ তুলেছে। এইখানে আমি এখানে কোট করা আছে একজন, এখানে আমাদের একজন আলেম, যেখানে হাইকোর্টের সামনে যেখানে ই হয় জামাত হয়, ঈদের জামাতে বলেছিলেন থু থু ছিটাই তোমার মুখে বুশ। আমি এটা সমর্থন করেছি, ভালো বলেছে, বাপকা বেটা, এইটাও আছে এখানে। তো দ্বান্দ্বিক অবস্থান দেখিয়েছি আমি এখানে। আপনি খালি একটা অংশ তুলে ধরবেন, অন্যটা কথা শুনবেন না, এটা কেমন করে কথা? ঠিক আছে, বুঝতে পেরেছেন? আমরা চাই সবার সাথে কথা বলতে। প্লিজ, শিল্পকলা একাডেমি সবার জায়গা। আমি যদি কোনোদিন আপনার কথা শুনতে না পারি, না চাই, বলবেন। আমি আর বলবো, মনে রাখবেন এটা, আমি নামাজ পড়ি কিনা, আমি মুসলমান কিনা, সেটা যা প্রশ্ন করার অধিকার আপনার কারো নাই। যদি আপনি মুসলমান হন, ওটা কেবল মালিক জিজ্ঞেস করতে পারে আমাকে। হাসরের ময়দানে এই উত্তরটা দেবো আমি মালিককে, আপনাদের কাউকে না। কি বলি, ঠিক বলেছি? বাস, আমি আপনাকে জিজ্ঞেস করতে পারি না। আর কোনো প্রশ্ন? আচ্ছা, শিল্পকলা একাডেমির সাথে থাকবেন, প্রশ্ন করবেন, হাত শক্ত করবেন কাজ করার জন্য। ধন্যবাদ।